আজ 31/10/25 সনের রাত 10টা শুক্রবার বাংলাদেশ সময় এবং বোস্টন টাউন অনুযায়ী আজ দুপুর 12টা। আমাদের আজকে মায়াজমের শেষ পর্ব, অর্থাৎ এর আগে আমরা আলোচনা করেছিলাম 4টি মায়াজম নিয়ে। আজকে একটি নতুন কেন এই মায়াজমটা নিলাম এবং কোন কোন ডাক্তারের মতামতের ভিত্তিতে আজকের এই আলোচনা শুরু করছি, আর আমার নিজের 20 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কি নিয়ে? রোগটি হচ্ছে ক্যান্সার, অথবা আমরা যেটা বলি কার্সিনোসিন মায়াজম। আলোচনার 3টা ভাগ রেখেছি, অর্থাৎ আমাদের আজকের ভিডিও শুরু হবে কার্সিনোসিন নতুন মায়াজম নিয়ে, তার একটা ব্যাখ্যা করব এবং পরবর্তীতে ব্যক্তি সংক্রান্ত এবং ওষুধ নিয়ে আলোচনা করব, তারপরে তুলনামূলক আলোচনা। অর্থাৎ এই 4-5টা লেকচার যারা শুনেন, আমি আশা করব আপনারা অর্থাৎ ক্যান্সার রোগের চিকিৎসা করতে আর কোনো রকমের বিভ্রান্ত হবেন না। কারণ আমরা এর আগে আমাদের বই, পুস্তক এবং মায়াজম নিয়ে অনেক আলোচনা করেছি। এই নতুন তথ্য অথবা নতুন মায়াজম, এটার উদ্দেশ্য, লক্ষ্য, কিভাবে শুরু হয়, কেন শুরু হয়, সেগুলো আলোচনা করব এবং 2টা কেস টেকিং বলার চেষ্টা করব এবং মায়াজমকে চিনার উপায়টা বলে আজকে আলোচনা শেষ করব। আগামী পর্বে রাখবো ব্যক্তি স্বাতন্ত্র, অর্থাৎ ব্যক্তির ভিতরে কি কি জিনিস দেখলে আমরা মায়াজম বুঝতে পারবো। আর আজকে আলাপ করবো মায়াজমের স্বরূপ, অর্থাৎ মায়াজমটা কিভাবে আমরা চিনবো, কেন তার পার্থক্য কি, তার উৎপত্তি কেন সেটা হলো, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। আরেকটা খবর বলি, আমার সঙ্গে যারা সরাসরি ফেসবুকে যুক্ত হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ফেসবুকে যদি আমার সঙ্গে না থাকেন, পরবর্তীতে এটা ফেসবুকে আর পাবেন না। অর্থাৎ 2-4 ঘন্টা পরেই সেটা ইউটিউবে আমি আপলোড করার চেষ্টা করব এবং আপনাদের সুবাদে আমি সেটা সবার কাছে শেয়ার করার চেষ্টা করব এবং লিঙ্কটা দেব। সুতরাং আজকের আলোচনা যারা শুনবেন, হয়তো এরপরে এটা চালানো যাবে না। চলে আসি। তাহলে মায়াজমটা কি? কার্সিনোসিন মায়াজম। বলো স্যার, এতদিন বললেন 3টা, তারপর বললেন 4টা, আজকে বলেন আরেকটা, আমরা কি করব? আমরা কত জিনিস জানার চেষ্টা করব। দেখুন, এই মায়াজমটা আলাদা করার কারণ হচ্ছে বিশ্বে এখন ক্যান্সার ঘরে ঘরে, এবং ক্যান্সারের কারণটা কি, ক্যান্সার কেন হয় এবং এই মায়াজমটা কেন আমরা আলাদা করলাম এবং আলাদা করে আমাদের সুযোগটা কি, আমরা চিকিৎসাটা কিভাবে করব, সেগুলি জানার জন্যই আজকের আলোচনা। সুতরাং বুঝতে পারছেন, এই কঠিন রোগের চিকিৎসা করার জন্য অথবা কঠিন রোগকে প্রতিরোধ করার জন্য, কঠিন রোগ যেন আমাদের সমাজে বা আমাদের দেহে প্রকাশিত না হয়, সেইভাবে প্রথম থেকে যদি আমরা চেষ্টা করি, তাহলে এই রোগ থেকে আমরা নিশ্চিত উপকার পাবো এবং সেটা এলএম পদ্ধতি হোমিওপ্যাথিকের মাধ্যমে তার কথাই বলার চেষ্টা করব। চলে আসি। তাহলে এই মায়াজমকে কি বলা হয় জানেন? মিশ্র মায়াজম। বলো স্যার, এর আগে তো বলছেন টিউবারকুলোস মিশ্র মায়াজম। না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? প্রথমে দেখুন, শরিক মায়াজম, সবার শরিক মায়াজম আছে। যার জন্ম থেকেই তার শরিক মায়াজম, অথবা 1000, 1500, 2000 বছরের অতীত ইতিহাস থেকে আমাদের শরিক মায়াজম আমাদের দেহের ভিতরে থাকে। তার ভিতরে আমরা কি করলাম? আমরা মায়াজম ভাগ করতে গিয়ে সিফিলিনাম এবং সাইকোসিস মায়াজম, অর্থাৎ গনোরিয়া, সিফিলিস, এই 2টা ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি। এই 2টা ভাগ কিন্তু আলাদা আলাদা, তাদের রূপ, তাদের স্বরূপ, তাদের সব কিছু ব্যাখ্যা করে তাদেরকে বলা হয়েছে ওই এক একটা মায়াজম। তারা শরিক মায়াজমের ভিত্তি করেই এই কাজটা হয়েছে। সেটা সিফিলিটিকের বেলাও তাই, সাইকোসিসের বেলা তাই, কিন্তু টিউবারকুলোসের বেলা না, সেটা আলাদা একটা মায়াজম এবং সেটা অর্থাৎ সিফিলিটিক মায়াজমের মিশ্রিত হয়েই সেটা হয়। অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হলেই আমরা বুঝি সেটা টিউবারকুলোসিস মায়াজম। সেটা আমি আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো শুনেছেন এবং আজকের আলোচনাটা একটু আলাদা থাকবে। আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব।
তারপরও পারি না, কিছু কিছু কথা না বলে না বুঝলে অনেক সময় তো ভুল হবে, এই ধরনের হয়তো লিখচাটা একটু বেশি হয়তো কথা বলি মনে রাখার জন্য, মনে রাখার কৌশল। চলে আসি, তাইলে বুঝলাম মিশ্রি মায়াজম। তাহলে এই যে মিশ্রি মায়াজম অথবা অথবা কম্বাইন্ড মায়াজম অথবা আমরা যেটা বলি চারটা মায়াজমের রোগে যুক্ত, যেগুলো আমরা নাম জানি, শরিক মায়াজম থাকবে, তার সঙ্গে সিফিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলোসিস মায়াজম। এই চারটা মিলে যে মায়াজম সৃষ্টি হয় তাকেই বলা হয় কার্সিনোসিন মায়াজম, অর্থাৎ এই মিশ্র মায়াজম। এটাকে সংক্ষেপে কি বলে জানেন? কোয়াড্রিনাম মায়াজম। অর্থাৎ চারটা পার্ট সেখানে থাকে, চারটা সঙ্গে মিশ্রিত করে। আমরা যেরকম চা অথবা অন্য জিনিস খাই, চার সঙ্গে দুধ অথবা চিনি অথবা কেউ কেউ লেবু, এই যে মিশ্রিত, ঠিক সেরকমই মিশ্রিত এই মায়াজম। এই জন্যই এটার চিকিৎসা করা কঠিন, এবং কারণটাও ব্যাখ্যা করার জন্য আজকে তিনটা ডাক্তারের বর্ণনা দিয়েই আমার 20 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি আশা করব যে এর পরবর্তীতে আপনারা সহজেই অনুমান করে ন খালি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সেটা সেবা দিতে পারবেন। চলে আসি, তাহলে আমরা বুঝলাম কোয়াড্রিক মায়াজম, অর্থাৎ চারটা মায়াজমের সংমিশ্রণ থাকে, এবং সেই মায়াজমটির নাম হচ্ছে কার্সিনোসিন মায়াজম। আর সংক্ষেপে কি বলে জানেন? সংক্ষেপে আরো আছে সুন্দর তথ্য। গুড, অর্থাৎ যারা সমাজের ভালো লোক আছে, অর্থাৎ ভালো চায়, ভালো কাজ করে, ভালো কাজ করার জন্য তারা অনেক রকম কষ্ট করে, স্বীকার করে, সেই সকল লোকই এই মায়াজমের অন্তর্গত। কি সুন্দর তথ্য! বলে স্যার এটা কেন বললেন? ওই যে তিনটা মায়াজমের মিশ্রিত হয়ে যদি কোনো রোগ চাপা থাকে, যদি কোনো রোগ তার হয়তো অন্যটা প্রকাশিত না হয়ে বংশগতির সঙ্গে মিশে এবং সে ভালো থাকার চেষ্টা করে, এবং ভালো থাকার জন্য তার যে পরিবেশগত কারণে যত রকমের চাপ, যত রকমের মানসিক কষ্ট, যত রকমের তার মান অভিমান সব কিছু চাপা দিয়ে সেই যখন সৃষ্টি হয়, তার রোগের নামই হচ্ছে ক্যান্সার। তাহলে ব্যাখ্যাটা বুঝতে পারলেন? আগের মতন একেবারে ক্যান্সার ধ্বংস, ক্যান্সার তা না, ভদ্রলোকদেরই ক্যান্সার হয়। কেন ক্যান্সার হয় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। যে কারণ আপনার খুব ভালো মানুষ, আপনার কোনো রোগ শোক হয়নি, কিন্তু 60-70 বছর পরে দেখা গেল আপনার ক্যান্সার হয়ে গেল। সেরকম উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব, যে কিরকম সুন্দর সুন্দর আলোচনা, যে এই তথ্য একদিনেও আমাদের হয় না। হয়তো এর আগের যারা ডাক্তারি করে যা বর্ণনা করে গিয়েছেন তাদের সঙ্গে আমার বিগত 20 বছরের দর্শন মিলেই আজকের এই আলোচনা। আমি যেটা দেখেছি তারা সে কথাই বলেছেন। এ হচ্ছে গুড নিউজ। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? যারা ভালো মানুষ হিসাবে আমাদের কাছে পরিচিত, এবং আমরা বুঝতে পারি না তাদের চাপা দেওয়া অথবা ভিতরের মান অভিমান ক্ষোভ সবকিছু চাপা পড়ে অন্য রোগের সঙ্গে মিশ্রিত হয়েই সেই রোগের সৃষ্টি হয়, তার নাম হচ্ছে কার্সিনোসিন। সেটার উদাহরণ দেওয়ারও চেষ্টা করব। তাহলে কি সুন্দর তথ্য! খালি যে সিফিলিটিক হয়ে হবে, খালি যে টিউবারকুলোসিস হবে অথবা সাইকোটিক হয়ে হবে বা সেভিলিনাম হয়ে হবে তা কিন্তু নয়। ভদ্র মানুষ যারা নানা কারণে চাপা পড়ে, নিজের মনের কষ্টের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে না পেরে যে চাপা পড়া আছে, সেগুলো নিয়েই এই মায়াজমের জন্ম, কার্সিনোসিস। সে কারণে এই রোগগুলোর ট্রিটমেন্ট করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে এলোপ্যাথিকের ভাষায়। তারা কারণ রোগের সাময়িক উচ্ছ্বাসটা হয়তো দেখে, কিন্তু কারণটা অনেক সময় জানে না। আমাদের কিন্তু কারণটা না বার করতে পারলেই আমরা চিকিৎসা করতে পারি না। সেই সুবাদে এই আলোচনায় বুঝলাম এটা একটা মায়াজম আলাদা এবং কোয়াড্রাম মায়াজম, একটা মায়াজমে মিলে এটা, এবং এটা ভদ্রলোকের রোগ বলেই আমরা চিহ্নিত করতে পারলাম। এবং সেখানেই আমার পার্থক্য, সেখানেই এই যে রোগ আজকালকার শত শত রোগী ক্যান্সার রোগীতে ভুগে, এবং দেখবেন সমস্ত 60 বছর 70 বছর বয়সে বেশি হয়, তাই বলি কম বয়সে হবে না সে কথা আপনার জটিলতা থাকতেই পারে। তাইলে বুঝলাম, তাইলে আর কি করণীয়? তাহলে এই সকল রোগ থেকে কিভাবে আমরা নিজেকে রক্ষা করতে পারি সেই আলোচনা করার চেষ্টা করব। খালি সিফিলিস রোগ হলেই, গনোরিয়া রোগ হলেই, অঙ্গহানি হইলেই যে ক্যান্সার হবে তা কিন্তু নয়। যার কিচ্ছু নাই তারও ক্যান্সার হইতে পারে।
এবং সেটারও আমি দুইটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। চলে আসি, অর্থাৎ কেস টেকিং দেওয়ার চেষ্টা করব, ছোট্ট করে বলবো। চলে আসি। তাইলে যারা ছোট বয়সে খুব শাসনের ভিতরে থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে এবং কোনো কিছু প্রকাশিত হয়ে দেয় না বাচ্চাদের অথবা বড়দের, তারা টু গুড, ভালো বালক এবং ভালো ছেলে সবাই জানে, কিন্তু রোগগুলো তখন ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে তার মন মানসিকতা অথবা চাপা পড়ার কারণ থেকেই সেগুলো সৃষ্টি হয়। সেখানে আমরা দুইটা ভাগ করতে পারি, একটা ভাগ হচ্ছে শারীরিক, একটা ভাগ হচ্ছে মানসিক। সেই দুইটা ভাগ নিয়ে একটু আলোচনা করেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। চলে আসি মানসিকটা কি। এই যে মানসিকটা বললাম, যেমন দেখুন কারো মানসিক কষ্ট আছে, মানসিক কষ্ট থেকে আমরা কি করি, আমরা হয়তো তার মানসিক কষ্ট থেকে আমরা ইগনিশিয়া বা ন্যাট্রামিও দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি এবং করে ফেলি। সেখানেও যদি আমরা ব্যর্থ হই অথবা অন্য কোন চাপা পড়া রোগের ট্রিটমেন্ট করি এলোপ্যাথিকের মতন, তাহলে তো ক্যান্সার অনিবার্য। আমার কথাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ মানসিক কষ্ট যদি অন্য কোনো ট্রিটমেন্টের সাহায্যে চাপা পড়ে, তার ক্যান্সার অনিবার্য। তাইলে বুঝতে পারছেন বলে কেন বললেন, কারণ অন্য কোনো সিস্টেমে আমাদের মতো নয়। যেমন করে আমি বললাম ইগনিশিয়ার কতগুলো আছে, ইগনিশিয়া দিয়া আপনি মানসিক কষ্টের রোগী ভালো করতে পারবেন এবং ন্যাট্রামিও দিয়েও ভালো করতে পারবেন। কিন্তু ধারাবাহিকভাবে যার এই মানসিক কষ্ট থেকে অথবা পরিবেশগত কারণে যার চাপা পড়া অনেক কিছুর কারণে ক্যান্সার হয়ে গেছে, আপনি কি করে বের করবেন? ৬০-৭০ বছরে আপনার এই যে ইতিহাস, এগুলো জেনে যদি আপনি চিকিৎসা করতে না পারেন, তাহলে ক্যান্সার চিকিৎসা আপনার হাতে হবে না। আমার হাতে হয় নাই, সেই দুঃখের কথা আমি বলবো। কেন হয় নাই সেটাও বলবো। কারণ ৬০ বছরে যখন ক্যান্সার দেখা যায়, তখন আর আপনার লক্ষণগুলো আমি বলে দিলে একটা আমি নিলাম, বুঝলাম চাপা পড়া মানসিক কষ্টের এই তার ক্যান্সারটা হয়ে গেছে। কিন্তু আমার কাছে অর্থাৎ এলোপ্যাথিকরা বই দিয়েছে আর কোন ট্রিটমেন্ট তার নাই, তার মৃত্যু গণনা ছাড়া। সে রোগী তখন আমার কাছে আসছে, আমরা চিন্তা করুন তো, শ্বাসকষ্ট ছাড়া আর ওরকমই কমাই পাচ্ছি না, তখন তো আমি আর চিন্তাই করতে পারছি না তাকে ন্যাট্রামিউর অথবা ইগনিশিয়া দিয়ে শুরু করব। এই কারণে বলছি শেয়ারগুলো, এগুলো আমরা যদি শেয়ার না করি, আমরা তথ্যকতা দিয়ে আপনাদেরকে বুঝাতে চেষ্টা না করি, আপনারাও ট্রিটমেন্ট করতে পারবেন না, আমিও পারবো না। আমি আপনাদের ছাত্র হইতে চাই, আপনারা কে কি দিয়ে চিকিৎসা করলেন, কেন করলেন, কি কারণে হলো। যেমন আমি এই ঘটনাটা পড়ি, তার এই চরম অবস্থায় আমি শ্বাসকষ্টের উপরে আর্সেনিক ছাড়া অন্য কোনো ওষুধই দেওয়ার সাহস করতে পারছি না। তার কারণ এত বেশি শ্বাসকষ্ট, ৩-৪টা ইনহেলার নেয়, কারণ ডাক্তাররা বলে দিয়েছে যে সে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু আমিও তো ট্রিটমেন্ট করতে গিয়ে রিলিফটা তো আগে দিতে হয়, সেই কারণে তো রিলিফটা দিয়েছি। কিন্তু আমি মানসিক কষ্টের না দিতে পারলাম ইগনিশিয়া, না দিতে পারলাম ন্যাট্রামিউর। কেন কথাগুলো বলছি, এই যে এখানে আমি যে তথ্য কথাগুলো আলোচনা করব, সেগুলি একটু উপমা দেওয়ার চেষ্টা করতেছি। তাইলে আমি যদি বুঝতে পারি, তাহলে আপনারা, আমি যে ভুলটা করেছি, আমার মনে হয় আমরা রোগীকে সেই সময় শ্বাসকষ্টের ওষুধ দিয়ে রিলিফ দেওয়ার চেয়ে আমার উচিত ছিল ইগনিশিয়া বা ন্যাট্রামিউ দিয়ে কাজটা আরম্ভ করা। হয়তো সেই ভুলের জন্য এখনো আফসোস করি। সে ভুল শুদ্ধ কি ভুল, সেটা তো আমি প্রমাণ করতে পারি নাই। আপনারা সেরকম পারার চেষ্টা করবেন। অর্থাৎ যেখানে যেই লক্ষণ স্থির পাবেন, সিম্পল ওষুধ দিয়ে শুরু করবেন, তাহলে তার যে উচ্ছ্বাস অনেকটা সেটা কমে যাবে। এই কারণগুলো আজকে ব্যাখ্যা করতেছি। এই কারণে আমার সঙ্গে যে একাত্মতা, অর্থাৎ যে সকল ডাক্তারেরা অতীতে এই ক্যান্সার মায়াজমের কথা বলে এবং গেছেন, তার সঙ্গে আমার মিল পাওয়াতে আজকে আমার ভালো লাগতেছে যে আমিও তো ব্যর্থ হয়েছি, আমিও তো ক্যান্সার রোগীর চিকিৎসা করতে পারি নাই, বা না পারারই কথা। কারণ আমাদের শেষ মুহূর্তে আসে, তখন আমার চিকিৎসা করা কষ্ট হয়। আপনারা মনে রাখবেন, যেই রোগী আসুক না কেন, আপনি ধরে রাখবেন সে আস্তে আস্তে ক্যান্সার মায়াজমের দিকে যাবে। আজকের এই তথ্য অনুসারে আপনিও বুঝতে পারবেন। চলে আসি, তাইলে আমার ভুলটা বা আপনারাও ভুলটা শুদ্ধ করার চেষ্টা করবেন। মায়াজম ভিত্তিক যখন চিকিৎসা করতে যাবেন, যখন যেটা আসে, অন্তত উচ্ছ্বাস কমার জন্য 2-3 দিনেই বুঝতে পারবেন। কারণ আমি আগে বলছি, উচ্ছ্বাসটা 1-2টা পাওয়ারই বোঝা যায়।
ইগনিশিয়া বা ন্যাট্রামিউ দিয়ে যদি আমি 2-4 দিন অপেক্ষা করতাম অথবা দেখতাম, তাইলে হয়তো সেই রুগীটা হয়তো বাঁচত। আমার দুঃখ রয়ে গেল খালি উচ্ছ্বাস, অর্থাৎ অ্যাকুয়েট ডিজিজ, আমরা যেটা একক লক্ষণের ভিত্তিতে ওষুধ দিয়ে চেষ্টা করি, সেখানে কিন্তু হোমিওপ্যাথিক থেকে একটু আলাদা। অর্থাৎ হোমিওপ্যাথিকের এই একটা লক্ষণের ভিত্তিতে ওষুধ দিয়ে আজকে আমাদেরকে কেউ বিশ্বাস করে না। নিশ্চয়ই একটা লক্ষণের উপরে ভিত্তি দিয়ে আপনি উচ্ছ্বাসটা কমাবেন, তার কিন্তু চিকিৎসা নয়, চিকিৎসা অন্য জায়গায়। কারো যদি সুস্বাস্থ্য চান, আগামী প্রজন্ম যদি ভালো চান, বা নিজের ইতিহাস যদি জানেন, তাহলে এখন থেকে শুরু করুন। আপনার জীবনে যেন কোনো রকমের ক্যান্সার, ডায়াবেটিস, হাঁপানি, শ্বাসকষ্ট এগুলো না হয়। 80-90 বছর পর্যন্ত আপনার সুষ্ঠুভাবে বেঁচে পিসফুল ডেথ, শান্তিতে মৃত্যু, আমরা যেটা ভাইটাল ফোর্স বলি। চলে আসি তাহলে এই মানসিক কষ্টের, আমার মনে হয় মানসিক কষ্ট মানে কি? চঞ্চলতা হইতে পারে, অথবা টিউবারকুলোসিস মাধ্যমে বলছিলাম যে ঘুরে বেড়ানো, অথবা আরো যে লক্ষণগুলো বলছিলাম, সব মানসিক কষ্ট থেকেই যে সকল রোগ হবে সেগুলি ক্যান্সারের দিকে যাবে। এটা হলো প্রথম কথা। আর চাপা পড়া, মানুষ অত অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, চেপে যাচ্ছেন, শূন্যভাবে ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন, কিন্তু তার ভিতরে যে জিনিস সেগুলো তো প্রকাশ করার জায়গা পায় না। গতিকেই এই ধরনের লোকও আগামী দিনে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে থাকে। তারপরও আলোচনা করার চেষ্টা করব কিভাবে আমরা সহজে চিনতে পারি। তাহলে বুঝলাম 4টা মায়াজম, কোনো মায়াজমের কারণে এই ক্যান্সার রোগটা হইতে পারে। আমি একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে মানসিক কষ্টে। এবার চলে আসি শারীরিক। এই 2টা উদাহরণ আমিও দেওয়ার চেষ্টা করব। চলে আসি ক্রনিক ক্যান্সার, অর্থাৎ ক্রনিক ডিজিজ যখন ভালো হয় না এবং ভালো না হয়ে সেটা ক্যান্সারের দিকে রূপ নেয়, সে ক্রনিক ডিজিজের কথা নিশ্চয়ই আগের 4টা মায়াজম সম্বন্ধে আপনারা জানেন। শারীরিক লক্ষণগুলো লক্ষ্য করে আমরা সেটা চিন্তা করতে পারি, সেটা শারীরিকভাবে আসে, সেটা কারো বডিতে ক্যান্সার হয়ে থাকে। যদি বংশগতিতে ক্যান্সার থাকে, তাহলে একটা সিমটম পাইলেন যে তার বংশগতিতে ক্যান্সার ছিল, সে ক্যান্সারের ধারাবাহিকতা তার কাছে আসতে পারে, যেটা টিউবারকুলোসিসের বেলায় আমরা বলছি, অথবা অন্য রোগের, অন্য মায়াজমের বেলায় বলছি। এখানেও তাই। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে বংশগতিতে ক্যান্সার যদি না থাকি তার ক্যান্সারটা হয়, তাহলে কি হবে সেটাই। তাহলে বুঝতে পারছেন যে বংশগতিতে ক্যান্সার না থাকলেও তার ক্যান্সার হতে পারে। যেমন অনেক সময় আমরা বলি সিগারেটের কারণে ক্যান্সার হয়ে থাকে, নিশ্চয়ই এখন সবাই সর্বজন বিদিত, কিন্তু আপনাদের কাছে আজকে নতুন তথ্য শোনাবো। তাহলে স্নায়ুর উপরে, অর্থাৎ স্নায়ু বা নার্ভের জড়িত কারণে যদি কোনো রকম চিকিৎসা করা না হয়, অথবা অপচিকিৎসা করে তার দেহে যদি কোনো চাপা দেওয়া রোগ হয়, তাহলেও হতে পারে। কি হতে পারে? ক্যান্সার হতে পারে। যেমন স্নায়ুর উপরে দেখবেন আপনার নিউরোলজির ডাক্তার, তাদের কাছে অনেক সময় ওষুধ থাকে না। কেন থাকে না? কারণ নিউরোলজির ট্রিটমেন্ট করতে গেলেই ওষুধগুলো দিলেই চাপা পড়া অথবা অন্য কোনো ট্রাবল সৃষ্টি হয়। কিন্তু আপনাদের কাছে সুন্দর ওষুধ আছে। আমরা যদি সেইভাবে ধারাবাহিকভাবে ট্রিটমেন্টটা করি, আমি তো অবাক হই। আমাদের সিম্পল ওষুধগুলো, সিম্পল রোগগুলো তাৎক্ষণিক কাজ করে বিধায় আমরা অনেক সময় চাপা পড়া থেকে বিরত থাকতে পারি। এই জন্য আপনাদেরকে বলি যে আমাদের ডিপ সেটের ওষুধগুলো কম ব্যবহার করবেন না সে কথা না, ওষুধ আছে, সময় আছে, খালি একটু অবজারভেশন করে প্রয়োগ করার চেষ্টা করেন। কারণ বেলাডোনা, ব্রায়োনিয়া, এই যে সিম্পল ওষুধগুলো, আর্নিকা, রাস্টফ, এগুলো চমৎকার কাজ করে আমাদের তরুণ রোগে, এবং তরুণ রোগে কাজ না করলে বুঝবেনই তার দেহে মায়াজম জড়িত, এবং মায়াজমের যখন চিকিৎসা হবে না তখনই আপনি বুঝবেন এটা ক্যান্সার মায়াজম। তাইলে এখন বুঝতে পারছেন যে কতক্ষণে আমরা বুঝবো যে ক্যান্সার মায়াজম তার কাছে আছে। তার আগে লাইফ হিস্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আমি সেই সুবাদে একটা কেসের কথা বললাম, আরেকটা কেসের কথা বলি। মালয়েশিয়াতে এক লোক থাকতো, উনি 43 থেকে পরে আঘাত পেয়ে চলে আসছে, তার ক্যান্সার। কেন এই কথাটা বলছি? এই যে শারীরিকভাবে যে একটা কথা বললাম, সেই শারীরিক আঘাতের কারণে তার দেহে অথবা যেই জায়গায় জখম পেয়েছে সেখানেই তার ক্যান্সার দেখা গেল। কারণটা কি? কারণটা আঘাত। তাইলে আমার মনে হয় আমরা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে এই সিম্পল ওষুধটা আপনারা নিশ্চয়ই জানেন। আঘাতের কুফলে যত ওষুধেই থাকুক না কেন, আপনি আর্নিকা না দিয়া যেতে পারবেন না। আর্নিকা আপনাকে দিতে হবে।
আরো কি সুবিধা করে দিয়েছি যে 4 মাত্রা দিলেই আপনার কুপলটা নষ্ট হবে, এই কথা আমি বলছি, বারবারে বলছি আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে। তার অর্থ এই কথা নয় যে 4 মাত্রায় সব শেষে যাবে, অর্থাৎ প্রিভেন্টিভ হলো 4 মাত্রা দিলেই রোগটা কম থাকবে। এবং সেটা এই ক্যান্সারটা কি আর্নিকের কারণে না অন্য কারণে? অন্য কারণ তো হইতে পারে। যদি আর্নিকের কারণে হয় তাহলে পাওয়ারে যাবেন, আর আর্নিকের কারণে যদি না হয় তাহলে এখানে দেখেন তার আর্নিকের দোষটা কেটে ফেলবে। এগুলো আমার 20 বছরের অভিজ্ঞতা। এক একটা ওষুধ 4 মাত্রা দিয়ে আমি দেখেছি তার উচ্ছ্বাস এবং তার ক্ষতিকারক দিকগুলো কমিয়ে রাখে। তার মধ্যে চিকিৎসা শেষ নয়, চিকিৎসা শুরু। কারণ আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাব, কারণ আমি যখন কেস টেকিং নিয়েছি দেখেছি তার কোথায় কিভাবে বাধা। এই কারণে 18টা বাধার কথা বলছিলাম, সেখানে হয়তো মানসিক বাধা এবং আঘাতজনিত কারণ, ইঞ্জেকশনজনিত কারণ, অপারেশনজনিত কারণ, আরো বহু কারণ আছে, টিকাজনিত কারণ এবং সিগারেট বা নেশা জাতীয় অর্থাৎ বিড়ি সিগারেট খাওয়ার জনিত কারণ। দেখুন এই কারণগুলো যদি চিকিৎসা না করে আপনার যদি ধারাবাহিকভাবে চিকিৎসা করতে যান মায়াজমেটিক বড় বড় ওষুধগুলো দিয়ে, ভুল করে ফেলবেন। সেটা শততম হতে পারে, 50 পদ্ধতি। 50 যারা ডাক্তারি করেন মনে রাখবেন, পাওয়ার যাওয়ার আগে কারো শরীরে যেন আপনার কোনো দোষারূপ না পড়ে। 1, 2, 3, 4ই যথেষ্ট। এই 3, 4 যদি আপনার বুঝতে না পারেন 50 পদ্ধতি কাজ করছে না, তাহলে 2টা দোষ। দুইটা দোষ কেন? একটা দোষ হচ্ছে আপনার সিলেকশন করতে পারেনি, আরেকটা দোষ হচ্ছে যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা সঠিক কিনা, অর্থাৎ তার সেভাবে তৈরি হয়েছে কিনা। এই দুইটা কথা বলার কারণটা হচ্ছে যখনই আমি প্রয়োগ করতে গিয়েছি আমি অনেক সময় বাজারের ওষুধ দিয়ে সেই ফলাফল পাই নাই থেকে বুঝে নিয়েছি তারা সেভাবে তৈরি করে নাই, অর্থাৎ যেভাবে আমাদের অর্গাননে বর্ণনা করা আছে সেভাবে তারা তৈরি করে না। গতিকে এরকম পদ্ধতির কাজগুলো আপনারা চোখে দেখছেন না। চোখে যদি দেখতেন বুঝতেন, তাহলে বুঝতেই পারতেন 50 পদ্ধতি কি পরিমাণ তাড়াতাড়ি কাজ করে। জগৎ চেঞ্জ হয়ে গেছে আমরা যে নবযুগের আরম্ভ করলাম আজকে 4টা বছর, 20 সালে আমি শুরু করেছি, আজকে হয়তো 25, 4 বছর পরে 5 বছর পূর্ণ হচ্ছে। সুতরাং আমরা এখন আর ছোট নেই। আমাদের আগামী দিনের কোন রোগের চিকিৎসা ব্যর্থ হবে আমি মনে করি না। তার অর্থ এই কথা নয় যে আমি সকলের চিকিৎসা করতে পারবো। আমার আরো জানার কিছু আছে, তবে আমি 1% বেশি বলবো না। 99% আমি যেটা বলতেছি সেটা চিকিৎসা হবে। তারা আমারও তো জ্ঞান ছিল, আমি বেশি কথা বলতে পারি নাই, আপনাদের কাছে সব কিছু বলতে পারবো। যেটুকু চোখে দেখেছি আর যেটুকু বই পড়ে জেনেছি সেটুকুই বলার চেষ্টা করি। চলে আসি তাহলে ক্যান্সার, ডায়াবেটিস, টিবি এবং মেন্টাল ডিজিজ, যেটা আগে আলোচনা করবো, মানসিক কষ্টের কথা। কিন্তু এই সকল রোগের চিকিৎসা না হলেই বুঝবেন তার শরীরে এই কার্সিনোসিন অর্থাৎ ক্যান্সার মায়াজমের জন্ম নিচ্ছে। সেই জন্য জিজ্ঞাসা করা হয় আগে ক্যান্সার ছিল কিনা, টিবি ছিল কিনা, অথবা বংশগতিকে ছিল কিনা, অথবা ডায়াবেটিস হবে কিনা। এই সকল রোগ যাদের 2-3টা রোগ একসাথে হয় তারাই হয়তো সচরাচর আমরা বলি টিউবারকুলোসিস মায়াজম। কিন্তু এই মায়াজমের বৈশিষ্ট্যটা কি জানেন? এই মায়াজমের বৈশিষ্ট্য হচ্ছে আর কোন রোগকে সে শরীরে থাকতে দেয় না, অর্থাৎ কম অঙ্গহানি ঘটে। সে কারণে অনেক সময় এটাকে ধরতেই কষ্ট হয় এবং ধরতেই সে ভিতরে অর্থাৎ অর্থাৎ ক্যান্সার মায়াজমের শেষ পর্যায়ে চলে যায়। যখন ধরা খায় তখন এলোপ্যাথিকেরও খুব চিন্তা পড়ে এবং তার ট্রিটমেন্ট করারও কষ্ট হয়। কিন্তু আমাদের কাছে খুব সহজ। কেন এই কথাটা বলতেছি? কারণ আমরা যখন বুঝবো, আমরা শুরু করব তার একেবারে লাইফ হিস্ট্রি নিয়ে, প্রথম লাইফ থেকে কিভাবে তার এনভায়রনমেন্ট হলো, কিভাবে তার হলো ছোটবেলা, কিভাবে ছিল, বেশি ছিল কিনা, ছিল কিনা, অথবা তার সকল কিছুর খবর নিয়ে বুঝতে হবে রোগটা কোন দিকে যাচ্ছে। খালি বংশগতিতে পাইলাম আর ওষুধ দিলাম সেটা নয়। এই মায়াজমটা একটু আলাদা। এই মায়াজম আলাদার কারণে যে সকল ডাক্তাররা মতামত দিয়েছেন অথবা সুন্দরভাবে বলেছেন সেইটা উদাহরণ দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। যেমন ডাক্তার বার্নার্ড, ডাক্তার আর্জেন্ট এবং ডাক্তার ফাউলার, এই 3 জনেই বলেছে কি বলেছে দর্শন, অর্থাৎ তাদের দর্শনে কি পেয়েছে? তারা দর্শনে পেয়েছে লাইফটা যদি সাবমেসিভ হয় অর্থাৎ সাপ্রেসড হয়, রোগ দ্বারা হইতে পারে, অথবা কোনো শাসন দ্বারা হতে পারে, অথবা কোনো রকমের তার উচ্চাস দ্বারা হতে পারে,
অথবা তার গতানুগতিক ধারা হতে পারে। এগুলো অনেক সময় আপনার নিজের প্রেশারটা এমন বেশি, সে তার নিজের মনে কথা বলতে পারে না, ধারাবাহিকভাবে তাদের কথাই বিয়ার করে চলতে হয়। সে সকল রোগীও এই আওতানা চলে আসবে, অর্থাৎ সেটারও তা ক্যান্সার হইতে পারে যদি সে দীর্ঘদিন এই সার্ভিসের ভিতরে তাকে প্রাণকলি কথা বলতে পারেন না। এবং সেই কারণেই আজকালকার অনেক বেশি পরিমাণ ক্যান্সার রোগের কারণ। এই যে 3 জন ডাক্তারই বলল যে সাপ্রেসড, কিসের সাপ্রেসড? মেন্টালি, ফিয়ার, ভয়, অথবা যত রকমের মানসিক আছে সেগুলো চাপা পড়ার কারণে এই রোগের প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অন্য মায়াজমের সঙ্গে মিশে। তৃতীয় কারণ হচ্ছে বংশগতিতে তার আগে যদি ক্যান্সার থাকে। তাইলে বুঝতেই পাচ্ছেন আমি যে 2টা কথা বললাম, আমি বোধহয় এটা শেষ করে নেই। এই যে যে রোগীটার কথা বললাম, আঘাতজনিত কারণে তেতলা থেকে পরে তার অবস্থা খারাপ হয়ে গেল, আর্নিকার চিকিৎসা দিয়েই রোগী ভালো, 80% ভালো। কি দুর্ভাগ্য! এই দুর্ভাগ্যের কথা বলেই শেষ করার চেষ্টা করব। কারণ আমি যখন ধরতে পারলাম যে তার আর্নিকাটাই বেইন, এবং এই আর্নিকা দিয়ে শুরু করেছি, আর্নিকা দিয়ে ভালো, আমি খুব খুশি। কিন্তু ওই যে যারে বাগে ধরে সে সহজে ভালো হতে চায় না। সেই সুবারটা বলি, আমাদের তো ম্যানেজমেন্ট নাই। বলবে স্যার এটা আবার কি করলেন? ম্যানেজমেন্ট যদি না থাকে এবং তার ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখতে না পারেন, ক্যান্সার রোগ মানে কি? ক্যান্সার রোগ মানে আপনার মৃত্যুর পথযাত্রী। আপনাকে নিয়ম শৃঙ্খলা পালন করেই আপনাকে আগাইতে হবে। আমি চিকিৎসা না করলাম, ওষুধ না দিলাম, কিন্তু সে তো ভালো আছে, সে তো কোনো নিয়মের বরখেলাপ নিয়মের বরদাস্ত করলো না, অর্থাৎ কোনো নিয়মে মানলো না, কারণ সে ভালো হয়ে গেছে। কি হলো তাতে? কারণ তার শরীরে তো ক্যান্সার আছে। আপনি যখন অনিয়ম করবেন, আপনি যখন অনেক কিছু মানতে চাইবেন না, সেই কারণে তার মৃত্যুটা হয়ে গেল। কি দুর্ভাগ্য বলেন তো! শেষমেশ চিকিৎসা করতে এসেও পারলাম না আর্নিকার ফলাফলটা সুফল বয়ে আনতে। তার কারণটা কি? তার কারণ অবিশ্বাস। এত চট করে ভালো হলো যে সে বিশ্বাসই করতে পারতেছে না তার শরীরে ক্যান্সার ছিল। সে অনিয়ম করতে শুরু করলো। অনিয়মটা কি তাও বলি, সে উপাস থাকলো এবং তার বাপের কি যদি সাধ্য না কি ছিল না আমি জানি না, করতে গিয়েই 2-3 দিনেই সে দুর্বল হয়ে পড়লো। এই দুর্বলের সুযোগ নিয়ে ক্যান্সার রোগীটা আর বাঁচাতে পারলাম না। কারণ ওই যে আঘাতজনিত কারণে হয়তো আমি একটা মাত্রা যাচ্ছি, যদি ম্যানেজমেন্ট ঠিক মতন থাকতো, অথবা সে যদি আমার কথা শুনে ট্রিটমেন্টটা করতো। কারণ ডাক্তার সাহেব বলছি এরকম হয়, এখন আমি ভালো হয়ে গেছি, এখন আর আমার আর কোনো চিন্তা নেই। এই জন্য বলছি, যখনই ক্যান্সার সিলেকশন হয়ে যাবে, মনে রাখবেন আইসিইউ রোগী যেরকম তার প্রতি কেয়ারটেকার সেরকম হবেন। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন এবং সিস্টেমেটিক্যালি লাইফ চলার চেষ্টা করবেন। তা না হলে ব্রেকডাউন হইলেই এই ক্যান্সার তাড়াতাড়ি করে আপনার ধরেই আপনাকে মেরে ফেলবে। কারণ এই রোগটার নামই হচ্ছে ক্যান্সার। যাই হোক, এরকম অনেকগুলো ঘটনা হয়তো জীবনে চিকিৎসা করেছি। আমি জানি না 2-4টা রোগী হয়তো ভালো হয়েছে, ম্যাক্সিমাম রোগী এই এলোপ্যাথিক ফেরত। সুতরাং বাঁচারও সম্ভাবনা কম। তবে একটা রোগীকে আমি তাও বলি, জেনেটিক্যালি কোনো কারণ নয়। বলে স্যার এত রোগগুলো দেখলেন, 3টা কেসে বললাম জেনেটিক কোনো কারণ নয়। এই কেসটা বলে শেষ করি, আপনারা হয়তো বিরক্ত হবেন। চিটাগাঙে দেখবেন, চিটাগাং হিলট্রাক এলাকায় অথবা যারা চট্টগ্রাম বসবাস করে, গ্রামে গঞ্জে যেখানে যায় থাকুক না কেন, সেখানে জলের ভিতরে আর্সেনিক থাকে। আর্সেনিক হচ্ছে মেইন কারণ ক্যান্সার হওয়ার। আপনি কি বলতে পারবেন যে এটা বংশগতি? না। যারা আর্সেনিক যুক্ত জল, বলছে আর একজনের হয় একজনের, সেটা হচ্ছে অন্য ব্যাপার। বজ্রাঘাতে একজনে মারা যায় বজ্রপাতে। সুতরাং আপনার কার হবে কার হবে না সেটা দেহে বুঝবে। কারণ আমাদের এখানে এত আর্সেনিক আছে, আর্সেনিকের কারণে তার রোগটা। এবং শুনলে অবাক হবেন, তারা বলে দিছে 2 মাসের বেশি এই রোগী বাঁচতে পারে না। এবং রোগীর বয়স 76-77 ছিল। এবং আমি 4 বছর তার ট্রিটমেন্ট করে 1 থেকে 96 পর্যন্ত আর্সেনিক M1 গিয়েছি। কারণ আর্সেনিক ছাড়া তার আর কোনো কাজই করে না শরীরে। কেন এই কথাটা বললাম? এই যে বললাম 3টা রোগীর কথা বললাম যে এটা বংশগতিতে ক্যান্সার হয়ে আসছে, সেখান থেকে আপনাদের মেন্টালি চেঞ্জ করার জন্য,
যে যে বংশগতি থাকলেই যে ক্যান্সার হবে তা না। এই বংশগতির ক্যান্সার থেকে দূরে রাখার জন্যই আপনাদেরকে এই আরো আছে, যাই হোক এগুলো আর বলতে চাই না কারণ অধৈর্য হয়ে যাবেন। তাইলে আপনার আসেন, এই যে বললো কি বললো ডাক্তার বার্নার্ড এবং আর্জেন্ট এবং ফাউলার, এই তিনজন যদি সাবজেক্ট হয় এবং সেগুলো যদি ফিয়ার কন্ট্রোল অথবা ভয়, ভীতি, মানসিক কষ্ট, চঞ্চলতা এই সকল কারণ থেকে ম্যাক্সিমামই ক্যান্সার হয়ে থাকে। এবং আমার মনে হয় এই দর্শন খুবই বাস্তব, আমিও দেখেছি। আমি তো আপনাদের দিকে চারটা কথা বললাম, ক্যান্সার রোগী কিন্তু ক্যান্সারের কারণটা বাইর করে। যেমন সিগারেটের কারণ আমি একটা রোগী দেখেছিলাম, বাঁচাতে পারি না সেটা হচ্ছে অন্য কথা, না বললে তো নয়, কারণ অনেক সময় বলছি অনেকগুলো ভিডিওতে। আজকের ভিডিওটা একটু পার্থক্য, যারা ক্যান্সারের চিকিৎসা করতে চান তারা জেনে রাখেন এই সিগারেটের কারণে যাদের হয় লাংসে ক্যান্সার হয়ে যায় এবং ক্যান্সারের একটা মাত্র ওষুধ দিয়ে সেই রোগী, আমি এখনো বলবো না আমি স্পাইডোফার্মা দিয়েছিলাম, আমি প্রথম ব্যবহার করেছি। এর আগে জানতাম না স্পাইডোফার্মা যে আমাদের এত চমৎকার ওষুধ আছে। সেটা অবশ্য করোনার আগের রোগীটা ছিল, আমি বাঁচাতে পারিনি। আমি যখন স্পাইডোফার্মা না তাকে 2টা পাওয়ার M1 M2 দিয়ে দিলাম, একটা শক্তি খেয়ে সে বলে আসে কি বলে জানেন, আমি ভালো হয়ে গেছি। সর্বনাশ, এটা কি বললো? একটা পাওয়ার একটা রোগী এসে বলে লাংস ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে, আপনি কি ভাববেন? আপনি মনে করবেন যে আমি চিকিৎসা করে ফেলছি? তখন আমার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়লো। আপনারা দেখবেন সাইলেশিয়াতে উনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। যেই মাত্র এই কথাটা বললো যে ডাক্তারবাবু আমি তো ভালো হয়ে গেছি, কি ভালো হয়ে গেছেন, কই আপনি কি ওষুধ দিয়েছেন সেটা খাই আমি এখন সম্পূর্ণ ভালো। সর্বনাশ, এবার তো আমার তো চিন্তা ধরে গেছে যে এটা কেন ঘটলো, এত চমৎকার ভালো, এটা তো ভালো কথা না। কারণ এই যে উচ্ছ্বাসটা কমে রাখা, দেখেন এইসব তথ্য কথা বলতে গেলে অনেক সময় হয়তো মনে করেন আপনারা বেশি কথা বলি, সময় নষ্ট করি, কিন্তু না জানলে বুঝবেন না। তাকে স্পাইডোফার্মা দিয়ে এই যে অক্সিজেনের লেভেলটা বাড়িয়ে দিয়ে তার লাংসটা যখন ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস শুদ্ধভাবে নিতে পারতেছে, সে তখন বলল আমি ভালো আছি, আমি খুব ভালো হয়ে গেছি। এবং যেই রুগী ঘুম উঠি আসার কথা না, সেই রুগী এসে আমার চেম্বারে দেখা করলো, আর আমি তখন ভাবলাম এই রুগী বোধহয় আর বাঁচবে না। কি সুন্দর তথ্য! বলে বাঁচবে না কেন ভাবলেন? আমি তো 2টা পাওয়ার দিয়েছি, একটা পাওয়ারে যখন এত ভালো হয়ে গেছে তখনই আমার নরেন্দ্র কথা মনে পড়লেন। উনি ব্যাখ্যা করেছেন কিভাবে রোগী আমরা ট্রিটমেন্ট করে আমরা দর্শন পাই। সেরকম দর্শন আপনাদের হোক, ভগবানের কাছে 2 হাত তুলে প্রার্থনা করি আপনারা এই চিকিৎসা যদি দর্শন না দেখেন বা এলএম পদ্ধতি প্রয়োগ করে যদি রোগীর এই সকল অবজারভেশন করতে না পারেন, তাহলে আগামী দিনে আপনারা চিকিৎসা করতে পারবেন না। কারণ এই দর্শন আপনাদের হতে হবে, না হলে বিশ্বাসই হবে না। কি সুন্দর, ঠিকই 4 দিনের মাথায় সে মারা গেলেন। কেন এই দুঃখের কথা কইতেছি? কারণ এই দুঃখের কথা কইতেছি আমরা তো রোগীকে আর ধরে রাখতে পারলাম না, কারণ এটাও শেষ পর্যায়ে হয়তো আমি রিলিফ দিয়েছি কিন্তু আমি চিকিৎসা তো করতে পারলাম না। রিলিফ দেওয়া আর চিকিৎসা কথা এক কথা না। সেজন্য আপনাদেরকে অনেক সময় বলি আর রেফারেটরি নয়, বলো স্যার কি বললেন, আমাদের ক্যান্টে বলছে, আমাদের মুখে বলছে, আমরা সমস্ত চিকিৎসা করে ফেলতে পারি, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এই ভুল তথ্য। ওনারা যে ডাক্তারি করেছেন সতম পদ্ধতি ছিল, আর রিলিফ দেওয়া এক জিনিস, চিকিৎসা করা আরেক জিনিস। যারা লিখেছেন তারা যেই পরিমাণ বিদ্যা, বহর এবং দক্ষতা এবং মেধা আছে, আমাদের এরকম 10 জন 15 জন একত্র করলেও সেই মেধার মতন হবে না। তারা পারবেন, কিন্তু আমাদের এত কিছু মনে রেখে আমরা খালি একটা লক্ষণের ভিত্তিতে ওষুধ দিয়ে তার ওষুধ রোগটাই চাপা দিয়ে ফেললাম। অর্থাৎ দেখেন, সে যদি এই যে রোগীর কথা বললাম, আমি স্পাইডোফার্মা দিয়ে তাকে রিলিফ দিলাম, কিন্তু আমি কি চিকিৎসা করতে পেরেছি? আমার তো মনে হয় না। রিলিফের অর্থ চিকিৎসা নয়, চিকিৎসা শুরু। তার পরবর্তী ওষুধ কি হবে সেটা জানার জন্যই আমাদের এই চেষ্টা, সেটা জানার জন্যই হ্যানিম্যান লেটেস্ট পদ্ধতি এলএম পদ্ধতি করা হয়েছে। এই অ্যান্টিডোট, অমুক দয় তমুক দয়, এটার পরে এটা চলে না, এসব কিছু থেকে একদম স্টেট চলে আসে। একটা মাত্র মেডিসিন, একটা মাত্র প্রয়োগ, একটা মাত্র ওষুধের উপরে ভিত্তি করে পরবর্তী ওষুধ নির্বাচন করে অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজের মধ্যে পার্থক্যটা জেনেই অর্গানন ভিত্তিক চিকিৎসা করেন। আপনার হাতে সোনার সহায়তা। কি সুন্দর! আমি পারলে আপনিও পারবেন। আমি জানি না, কারণ এই তথ্য কথা যত বলা সহজ তত কঠিন। কঠিন কোনটা? এই যে নির্বাচন করার সময় কত ওষুধ আমরা জানি,
কিন্তু কোনটা প্রয়োগ করবো, কোনটার আগে কোনটা দেবো, কেন দিলে কি হবে, সেজন্য বারবার করে বলি সিম্পল ওষুধগুলোর জন্য, অ্যাকুইট ডিজিজের জন্য আপনারা অগভীর ওষুধগুলো অথবা পলিক্লাস ওষুধগুলো সিলেকশন করার চেষ্টা করবেন। গভীর ওষুধগুলো থেকে দূরে থাকুন, করবেন। একটু ধৈর্য রাখেন, একটু দেখেন, অবাক হবেন। এলএম পদ্ধতি আপনাদেরকে কত সুন্দর ডাক্তার তৈরি করবে, সেই আশীর্বাদে করি, সেই রকম দর্শক হোক এই কামনা করি। চলে আসি যে ওষুধগুলো বললাম। তাইলে কি পাইলাম, এই তিনজনের সঙ্গে আমিও একাত্মতা ঘোষণা করে বলতেছি, আজকে তিনটা আপনাদেরকে লাইফ হিস্ট্রি দিয়েই, কেস টেকিং দিয়েই প্রমাণ করতে চাচ্ছি যে খালি কার্সিনোসিন অথবা বংশগতিতে রোগ থাকলেই যে আমরা চিকিৎসা করতে পারবো ক্যান্সারের, তা নয়। আমাদেরকে আগাগোড়া লাইফ হিস্ট্রিটা সুন্দরভাবে নিতে হবে, কি কারণে তার রোগগুলো হলো, সেই জন্যই এত আলোচনা। চলে আসি তারপরে আর কি, আর এই কার্সিনোসিন মায়াজম হচ্ছে ইন্টারকারেন্ট। দেখুন সুন্দর কথা বলে, ইন্টারকারেন্ট মানে কি, অর্থাৎ আমি যখন মায়াজম ট্রিটমেন্ট করতে যাব, কার্সিনোসিন মায়াজম অন্য মায়াজমের সঙ্গে যুক্ত হয়েই সেটা আসছে। সেজন্য কি বলছে জানেন, সেজন্য বলছে এই যে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য এলএম পদ্ধতি সবচেয়ে ভালো। কেন ভালো বলে, স্যার আপনার কথায় কি আমি বিশ্বাস করি ভালো, এই কারণে এই যে ইন্টারকারেন্ট অর্থাৎ একটা রোগের সঙ্গে একটা দর্শনের অথবা মায়াজমের যোগাযোগ করে যেই সকল রোগ চাপা পড়েছে সেগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাইলে আপনার সেবা দিতে পারবেন। সেই ক্লিয়ারেন্সটা কে দেবে, এলএম পদ্ধতি দেবে, এবং সেটা আমি দেখেছি। তার অর্থ কথা নয় যে আমি একদম পাকাপোক্ত করে বলে আপনারা আপনাদের দর্শন দেখে ঠিক করবেন, এটা নিশ্চিত এই এলএম পদ্ধতি এই সকল মায়াজমের, ইন্টারনেট মায়াজমের মধ্যে পার্থক্য আলাদা করে রোগগুলোকে অর্থাৎ মায়াজমগুলোকে আলাদা করেই ট্রিটমেন্টটা করতে পারে। আর কার পক্ষে সম্ভব নয়, কারণ তখন এই মায়াজম আবিষ্কার হয় নাই, এই মায়াজমের কথাও বেশি কিছু বলা নাই। কারণ আমরা হয়তো ক্যান্সার এই করতে করতে আজকে এলএম পদ্ধতির যুগে এসে, তারপর দেখুন তো কত পার্সেন্টেজ লোক এলএম করে। গত 4 বছরে তো আমার তো মনে হয় না সারা বাংলাদেশে 500 বেশি ডাক্তার আছে। আবার কেউ মিশ্রও করে, কেউ মাদার দিবে, এলএম শততম পদ্ধতি দিবে, 3-4 পদ মিলে। আমি অস্বীকার করব না, দোষ ত্রুটি আমাদের থাকতেই পারে, সিলেকশনে আমাদের ব্যর্থতা থাকতেই পারে। কারণ অনেক সময় আমরা হয়তো টাকা রোজগারের জন্য ওষুধপত্র দিয়ে থাকি, সেটা হলো আলাদা কথা, সেটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না। কিন্তু চিকিৎসা একটা মাত্র ওষুধ, এক পদ্ধতির ওষুধ, এক মাত্রার ওষুধ, এটা শেষ না করে আরেক মাত্রা যাবেন না। অর্থাৎ দেখুন, ওই পাইলসের রোগী আসলে কি বলে, সকালে নাক্স খান, বিকালে সালফার খান। এই ভুল তথ্য থেকে বেরিয়েছে। নাক্স থাকলে নাক্সে চলবে, আবার সকালে নাক্স খেয়েছেন, বিকালে সালফারের লক্ষণ পাইছেন, তখন সালফারে দিবেন। তার অর্থ এই কথা নয় যে আমি সকালে নাক্স দিয়েছি, বিকালে সালফার দিয়েছি, প্রতিদিন দিয়ে দেবো, এটা করবেন না। কারণ আপনার উদ্দেশ্য একটাই, যে আমি লক্ষণ পেয়েছি, লক্ষণ মতন ওষুধ দেওয়ার চেষ্টা করব, এবং লক্ষণ পাইলে ভাগগুলো করার চেষ্টা করব। সেটা কি অ্যাকুইট রোগ নাকি ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ বললে ক্রনিক ডিজিজের মতন ট্রিটমেন্ট করব, এবং ক্রনিক ডিজিজের ওষুধের কথা চিন্তা করব। এবং যেহেতু আমার লাইফ হিস্ট্রিতে তার মায়াজমেটিক ভাগ করে তার সবগুলো দর্শন, সবগুলো লক্ষণ আমি লিখে রেখেছি, কোনটার পর কোনটা কিভাবে চিকিৎসা করব। কারণ পরবর্তী ওষুধ কি হবে, যদি আগের ওষুধগুলো ঠিক না করেন তাহলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। কারণ অ্যাকুইট কেসটা চিকিৎসা করেই আপনি ক্রনিক ডিজিজে যাবেন। তাইলে ইন্টারকারেন্ট অর্থাৎ এই মায়াজমের এই পার্থক্যটা একমাত্র এলএম পদ্ধতিই আপনাকে রাস্তা দেখাবে, আমার কথা না। ওই যে বললাম যে ডাক্তারদের কথা, যারা এই পদ্ধতি করে সাবমেসিভ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেটাই। চলে আসি, কার্সিনোসিনের মায়াজম উপযুক্ত। তাহলে এইটা থেকে বুঝতে পারলাম যেই মায়াজমটা সমস্ত মায়াজমকে লুকায়িত করে রাখে, অর্থাৎ কোনো মায়াজমকে আর সে প্রকাশ করতে দেয় না, সে ক্যান্সার মায়াজম হিসাবেই আপনার সামনে দেখা দেবে, কিন্তু অন্য মায়াজমের ছাড়া সে হয় না, অথবা যেইটা চিকিৎসা হয় না সেটাই শেষ করার চেষ্টা করে। যদি সংক্ষেপে বলি, এখন চলে আসছি
সংক্ষেপে বলার জন্য যে কি কি অবস্থা দৃষ্টি আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে আভ্যন্তরীণ অবস্থা, অর্থাৎ শরীরের মানসিক, আবেগ এবং শারীরিক দমন, দায়িত্ব পালন করতে গিয়ে ভেঙে পড়া, স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, অথবা কঠোর নিয়মের ভিতরে অনেক সময় গেলেও এই সকল রোগ সৃষ্টি হতে পারে। ভেঙে পড়া শারীরিকভাবে, আবেগিক, শারীরিকভাবে, মানসিক এবং তাহলে বুঝতে পারলাম যে আজকের যে আলোচনাটা করলাম এই কার্সিনোসিন মায়াজম, এটার কারণটা ব্যাখ্যা করলাম, এটার উৎপত্তিটা ব্যাখ্যা করলাম, এবং চারো মায়াজমের সারমর্মই হচ্ছে এটা। অর্থাৎ এটা যখন হয় তখন আর অন্য মায়াজমের সঙ্গে কানেকশন আছে, কিন্তু এটা বের করাও অনেক সময় কষ্ট হয়ে পড়ে। একমাত্র এলএম পদ্ধতি সেই রাস্তা দেখাতে পারে। তার কারণ হচ্ছে এলএম পদ্ধতির গভীর ক্রিয়াশীল, কিন্তু তার কাজটা কম মানে এই যে ধরেন এমন আপনি দিলেন এবং এটা সকালে দিলেন, বিকাল বা তার পর্যন্ত শেষ, তার আর কোন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া থাকে না। এটা আমাদেরকে বুঝতে হবে। বলে স্যার এটা কি বললেন, অনেকে তো বলে স্যার এক ডোজ দিয়া আর অবজারভেশন করে, সেটা সচেতন পদ্ধতি হইতে পারে। 30 দিলেন আর কবে 200 দিবেন, 1 মাস না 2 মাস অপেক্ষা করেন, সেম দিবেন বা এলএম দিবেন, কি দিবেন, আপনার 3 মাস বা 1 বছর অপেক্ষা করতে পারেন। কিন্তু এলএম পদ্ধতি তা নয়। এলএম পদ্ধতি হচ্ছে আপনি দিবেন, তার কাজ দেখবেন, কাজ শেষ, আপনি আরেকটা পাওয়ার দিবেন, অথবা নেক্সট ডোজ দিবেন কি দিবেন না, সেটা আপনার উপরে নির্ভর করবে। এবং সেখানেই আপনার দর্শন মাত্রা কি আমাদের বইও আছে, সেগুলো দেখার চেষ্টা করবেন। এবং সেই মাত্রা এবং শক্তি নিয়ে মীমাংসা অনেকটা হয়ে গেছে, অনেক কিছু সমাধান হয়ে গেছে এলএম পদ্ধতি, যেটা আমার মতে আমি মনে করি এই যুগে এসে আপনারা এলএম পদ্ধতি শিখে যদি ডাক্তারি করতে না পারেন, এর থেকে দুর্ভাগ্য আর কিছু নাই। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর জটিল রোগগুলো আমাদের হাতে তুলে দিয়ে এই ওষুধগুলো কি সুন্দর কাজ করে সেটা যদি বুঝতে পারেন, তাইলেই আপনাদের কাছে সকল রোগের চিকিৎসা সহজ হবে। তাহলে চলে আসি আজকের এই কার্সিনোসিন আলোচনা। আগামী দিনে আমরা ব্যক্তিত্ব পার্সোনালিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য দিয়ে একটা ব্যক্তিকে কিভাবে আমরা বুঝতে পারবো যে সে ক্যান্সার বডি নয়, সেটা আলোচনা করব আগামী ক্লাসে। এবং আজকে এই ক্যান্সার আলোচনা শুরু করলাম, আশা করি 4-5টা ক্লাস করব। যারা ক্যান্সার রোগের চিকিৎসা করতে চান অথবা নিজের পরিবারকে ক্যান্সার রোগের থেকে নিবৃত্তি করতে চান, তারা আশা করি এই ভিডিওগুলো প্রচার করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা হয়তো 2-4 ঘন্টা পরে ফেসবুকে থাকবে না, আপনারা আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে পাবেন। এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।